আমরা মনে করি বাচ্চা যত ওয়েট বাড়বে নাদুস নুদুস কিউট আর একসময় বড় হলে ও ঠিক হয়ে যাবে, এই ধারণাটাই আজকে ওবেসিটিকে এত বেশি বাড়িয়ে ফেলেছে। ধরেন একটা বাচ্চার বয়স 10 বছর, তার ওজন 55 কেজি 60 কেজির উপরে, তার যদি জ্বর হয় বা তার যদি কোনো প্রবলেম হয় তাকে মেডিসিনটা কিন্তু দিতে হবে ওয়েটের সাপেক্ষে, রাইট? হ্যাঁ, তার কিডনি বা লিভার কিন্তু সেটার জন্য প্রস্তুত নয়। আজকের এপিসোড অফ দ্য সিমরা খান পডকাস্টে থাকছেন ডায়েটিশিয়ান তামান্না চৌধুরী, যিনি এভারকেয়ার হসপিটালে প্রিন্সিপাল ডায়েটিশিয়ান হিসেবে আছেন। দীর্ঘ 18 বছরে ওনার অভিজ্ঞতা আছে চাইল্ড নিউট্রিশন, ডায়াবেটিস এবং ওয়েট ম্যানেজমেন্ট। আমি প্রমিস করছি আজকের এপিসোড দেখে আপনারা অনেক উপকৃত হবেন, যারা ওয়েট লস করতে চান, সিম্পল ডায়েট টিপস চান, অথবা জাস্ট সিম্পলি হেলদি লাইফস্টাইল ধরে রাখতে চান। আমাদের এপিসোডে আরও কথা বলবো কিডস নিউট্রিশন নিয়ে। দাদি নানিরাও একটা স্নাইড কমেন্ট করে দেয় যে তোমার বাচ্চা এত শুকনা, তুমি ভাত খেয়েও কি চিকন থাকা যায় বা ডায়েট করা যায়? দেখা যাচ্ছে যতটুকু ভাত প্রথমে ভর্তা দিয়ে খাচ্ছি সেটুকু হয়তো একজন জাপানির দুপুরের মিলের ভাত। তার মানে এখানে কোয়ান্টিটি ইস্যু। একটা ছোট রিকোয়েস্ট, যদি আমার কন্টেন্টস আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করে থাকে, ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার মেইন এইম হচ্ছে সবসময় আপনাদেরকে ভ্যালু অ্যাডেড ইনফরমেটিভ কন্টেন্টস প্রেজেন্ট করা। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, আমি তত বেশি ইন্সপিরেশন পাবো আপনাদেরকে আরও বেটার কন্টেন্টস প্রেজেন্ট করার জন্য। সো লেটস বিগিন, এনজয় দ্য শো। একটা জার্নালে পড়ছিলাম আগামী 5 বছরে একটা রোলেক্স ঘড়ি বা $1 মিলিয়ন পাওয়া হয়ে যাবে অনেক সহজ, কিন্তু একজন ফিট হেলদি মানুষ পাওয়া হয়ে যাবে অনেক কঠিন। আজকে নিউট্রিশনিস্ট তামান্না আমাদেরকে বলবেন কেন। সো আপনার কাছে আমার প্রথম কোয়েশ্চেন, আমরা যখন ডায়েট শুরু করি 90% অফ দ্য টাইম আমরা ফেল করি, আর তখনই আমাদের ডায়েট শুরু করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় যে আজকে বিয়ের দাওয়াত, নাহলে কালকে বার্থডে পার্টি, নাহলে বাইরে খাওয়ার খেতে যেতে হবে। সো এইটা আপনি কেন মনে করেন ডায়েট করাটা আসলে এত কঠিন কেন? ভেরি গুড। আমি একটু আপনার এই প্রথম কথাটা থেকে আসি যে ফিট অ্যান্ড হেলদি খুব দুটি সুন্দর শব্দ ব্যবহার করেছেন। আমাদের দেশের অ্যাসপেক্টসে যদি বলি তাহলে বেশিরভাগ মানুষ শুধু ডায়েট তখনই করে যখন তার ওজন বাড়ে, কিন্তু ওয়েট কিন্তু একটা প্যারামিটারই না যে আপনি ফিট না হেলদি। অর্থাৎ 70 কেজির একজন মানুষ আর একজন 70 কেজি মানুষের মধ্যে কিন্তু যদি ফ্যাট পার্সেন্টেজ যার বেশি সে ফিট বা হেলদি না, কিন্তু যার মাসেলের পার্সেন্টেজ বেশি তার 70 কেজি হলেও কিন্তু সে ফিট এবং হেলদি। সুতরাং এই বিষয়টা যখন কেউ ভালো মতো ক্লিয়ারলি বুঝে এবং তারপরে যদি সে তার মাইন্ডটাকে সেট করে যে আমি ডায়েট করব, তখন কিন্তু এই ফেলিয়ারের চান্সেসটা কম থাকে। যেই কারণে আমাদের দেশে ডায়েটগুলো ফেল করে। প্রথম হচ্ছে যে মাইন্ড সেট আপ, মানে সে হয়তো কারো কথায় ডায়েট শুরু করলো, কাউকে কপি করে ডায়েট শুরু করলো, কিন্তু সে কেন ডায়েট করছে সেটা যখন সে ভেতর থেকে আন্ডারস্ট্যান্ড করতে পারে তখন সে আসলে ডায়েটটাকে ধরে রাখতে পারে। তার মানে মেইন জিনিসটাই হচ্ছে যে মোটিভেশন থাকতে হবে বা নিজের একটা ইচ্ছা শক্তি থাকতে হবে এবং কারণটাও নিজেকে মানে বুঝতে হবে। মানে ধরেন কেউ আপনাকে দেখেই বললো তুমি অনেক মোটা হয়ে গেছো আর আপনি একটা ডায়েট শুরু করে দিলাম, এটা হবে না। আর ইন্টারনেট তো আছেই আমাদের, রাইট? যে যখন যেই ডায়েট পারে সেটাই শুরু করে দেয়। ঠিক আছে, এখন যে আমরা সব জায়গায় শুনতে পাই যে ক্যালোরি ডেফিসিট, বিএমআই, মেটাবলিজম, এগুলো কিন্তু অনেক বড় শব্দ যেগুলো আমরা নর্মাল মানুষ বুঝতে পারি না। আপনি আজকে আমাদের অডিয়েন্সের জন্য একদম ইজি ভাষায় বলতে পারবেন এগুলো কি? ভেরি গুড। আসলে এগুলো মানুষ অনেক পরে ঘাটাঘাটি করে, আগেই দেখে 1200 ক্যালোরির ডায়েট কোনটা। ক্যালোরি ডেফিসিয়েটটা থেকেই আসি। ধরেন আপনার ওজন 80 কেজি, সহজভাবে বলি আপনি ওজন কমাবেন। এখন 80 কেজি অর্থাৎ পার কেজি বডি ওয়েটে আপনাকে একটা ক্যালোরি আপনাকে দিতে হয়, যেটা তার অ্যাক্টিভিটির সাথে গুণ করে করা হয়। তো ধরে নেন 80 কেজির একজন মানুষের যদি 2000 কিলো ক্যালোরি লাগে, তখন তাকে 500 বা 600 ডেফিসিয়েট করতে হয় যেন এইটা তার বডি কাজ করে পায়, যার ফলে তার ওজনটা কমে। এটাকে ক্যালোরি ডেফিসিয়েট বলে। আচ্ছা, দ্বিতীয়টা আসেন ক্যালোরি, আপনি জিজ্ঞেস করলেন। তো এই ডেফিসিয়েটটা কার কতটুকু হবে এটা কিন্তু ডিপেন্ড করে তার অ্যাক্টিভিটিজের উপরে, তার বয়সটার উপরে, সে ফিমেল না মেল তার উপরে, অনেক কিছু, এবং তার কোনো ডিজিজ আছে কিনা তার উপরে। ধরে নেন আপনি শুরুতেই 1200 ক্যালোরিতে চলে গেলেন, এটা কিন্তু রং ডেফিসিয়েট করলেন। অর্থাৎ
একটা বাসায় যখন আমরা এসি লাগাই আমরা কিন্তু স্কোয়ার ফিটটাকে বিবেচনা করি। ছোট রুমে 3 টনের এসি হবে না, খুব বড় রুমে 1 টনের এসি হবে না, ব্যাপারটা ঠিক সেরকম। তো ক্যালোরিটা ওরকম যে আপনাকে বুঝে নিতে হবে কাকে কখন শুরু করতে হবে, গ্র্যাজুয়ালি এটা যেতে হয়। আর বিএমআই হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স, হাইটের সাথে ওয়েটের একটা রেশিও আমরা অঙ্ক করে বের করি। এটা সূত্রটা ইজিলি সবাই ইন্টারনেটে গেলে পেয়ে যাবে। বিএমআইটা 25-এর নিচে হলে নর্মাল জোন, 25 থেকে 29-এর মধ্যে হলে ওভারওয়েট জোন, 29 আপ হয়ে গেলে ওবেসিটি জোন, অর্থাৎ আপনার শরীরের ওজন 15 or 20% বেশি আছে। তখনই একজন এক্সপার্টের পরামর্শ আসলে প্রয়োজন হয়। না, সেটা তো অবশ্যই। সো আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রিসার্চ বলে যে 70% আমরা তো এশিয়ান, আমাদের 70% ক্যালোরি আসে হচ্ছে ভাত থেকে। তো ভাত আমরা কেউ ছাড়তে পারি না, আর ডায়েট শুরু করলেই সবচেয়ে আগে আমাদের শত্রু হয়ে যায় যে ভাত। সবার আগে সবাই বলে ভাত খাওয়া যাবে না, ভাত খেলেই মোটা হয়ে যাব। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে ভুল ধারণাও হতে পারে? ভাত খেয়েও কি চিকন থাকা যায় বা ডায়েট করা যায়? উত্তরটা বড় করে দিব, আপনার ইচ্ছা মতন প্লিজ বুঝিয়ে বলবেন। ওকে, প্রথমত হচ্ছে যে আপনার যদি ধরেন থাইরয়েডের সমস্যা, অথবা আপনি অনেক বেশি ফাস্ট ফুড খান, বা আপনি অনেক বসে থাকেন, কোনো বার্ন করেন না, আপনার লাইফস্টাইল খুবই ভালো না, তখন তো আপনি ওয়েট সেই জন্য গেইন করবেন। তাকে ভাতের রোলটা কোথায়? দ্বিতীয়, এটার অর্থ হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ওয়েটটা কমানোর কেসেসে আপনি আগে রুটটা জানবেন যে আসলে আপনি কেন মোটা হচ্ছেন বা কেন মোটা হয়েছেন। সেই জায়গাগুলো যদি নিয়ে আপনি কাজ করেন তখন কিন্তু ওজন কমানোটা সহজ হয়। কেন মানুষ ভাত কমিয়ে একটু ওয়েট কমতে পারে? কারণ ভাতে ক্যালোরিটা বেশিরভাগটাই দিয়ে থাকে। এখন আসেন আমরা যদি ফুড পিরামিডের কথা বলি, যেটা WHO গাইডলাইন অলসো আমাদেরকে রেকমেন্ড করে, তার নিচের অংশ পুরোটাই কিন্তু স্টার্চ, কার্বোহাইড্রেট। বলা হয় আপনার চাহিদার ক্যালোরির অবশ্যই আপনাকে 45 to 55% ক্যালোরি থেকে, কার্বোহাইড্রেট থেকে আসতে হবে, ক্যালোরিটুকু। এখন সেটা তো শুধু ভাত নয়, সেটা রুটি হতে পারে, নুডলস হতে পারে, আলু হতে পারে, বা আপনি যা যা কার্ব খাচ্ছেন, সিরিয়াল যাই খাবেন সেখান থেকেই আসতে পারে। ভাতটাকে শুধু বলা হয় পরিমাণে একটু কমাতে, কারণ আমাদের বাঙালি, আপনি একটা এশিয়ান শব্দ ইউজ করেছিলেন, দেখেন ভাত কিন্তু জাপানেও খায়, ভাত কিন্তু থাইল্যান্ডে 3 বেলা খাচ্ছে, কিন্তু ওদের সিস্টেমটা ভিন্ন, ওরা ভাত অল্প খায়। আমাদের দেশে এই সমস্যাটা কেন বেশি হয়? আমরা দেখা যাচ্ছে যতটুকু ভাত প্রথমে ভর্তা দিয়ে খাচ্ছি সেটুকু হয়তো একজন জাপানের দুপুরের মিলের ভাত। তার মানে এখানে কোয়ান্টিটি ইস্যু, ভাত এখানে খুব বেশি কিছু করছে না। এবং অনেকে ভাত একদম বন্ধ করলে যেটা হয়, মানে আমার এক্সপিরিয়েন্স দেখে বলে, আপনি একটা নির্দিষ্ট সময় কিছু ওজন কমাবেন, তারপর আপনার ক্রেভিং এত বাড়বে, বা আপনি যখন উইক ফিল করবেন, বা আপনি সামহাও ডায়েটটা করতে পারছেন না, তখন ভাতটা যখন আবার শুরু করবেন আপনার ওয়েটটা কিন্তু গেইন হওয়া শুরু হবে। তার মানে এটা আমার সাকসেসফুলি যেটা ওয়েট লস, সেই ক্ষেত্রে শুধু ভাত বন্ধ করা বা না খাওয়া কখনোই সমাধান না। ওকে, তো ভাতের পরিবর্তে, মানে ভাত তো আমরা অল্প পরিমাণ খাবো, এটার মধ্যে তো ধরেন এখন ব্রাউন রাইস আছে, তারপরে আমাদের যে দেশীয় ঢেকি চাটা চাল এগুলো আছে, এগুলো কি খাওয়া যেতে পারে না? হ্যাঁ, অবশ্যই পরিমাণটা আমাদের বুঝে খেতে হবে। ভাতের দুটো বিষয় ক্লিয়ার করি, কোন প্যাটার্নের রাইস খাচ্ছেন তার গ্লাইসেমিক ইন্ডেক্স, আর একটি হচ্ছে কতটুকু খাচ্ছেন তার ক্যালোরি। তার মানে এখন আপনি যদি ধরে নেন যে আমি লাল চালের ভাত খেলে ওয়েট কমবে এবং আপনি পরিমাণে সেটি বেশি খেয়ে ফেলেন, তখন কিন্তু ক্যালোরিতে আপনি পারবেন না ম্যানেজ করতে, প্লাস অস্বস্তিও লাগবে। আবার অভ্যস্ততা, আমরা কথা বলছিলাম অভ্যস্ততা নিয়ে, যে ধরেন কেউ যদি ছোটবেলা থেকে একরকম সাদা ভাত খেয়ে অভ্যস্ত, সে যখন হঠাৎ করে লাল চাল ইদানিং শুরু করছে আফটার মানে ইন্টারনেট, দেখা যাচ্ছে ওর অ্যাসিডিটি হচ্ছে, ও সহ্য হচ্ছে না, নিতে পারছে না। অনেকগুলো বিষয় আছে। আবার যাদের ধরেন রক্তের হেমোগ্লোবিন কম, তাদেরকে আমরা সাধারণত হোয়াইট রাইসই বলি, লালটা বলি না। আবার যাদের ডায়াবেটিস, তাদেরকে লাল চাল বলি, যে তোমার গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু কম, তুমি ভাতটা খাও, দ্রুত ব্লাড সুগারটা বাড়বে না। তাহলে তার মানে ভাত টু ভাত প্যাটার্নের উপরে সেটা অনেক নির্ভর করে। যেমন বাসমতি চাল, তার গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই, মানে কোন ভাত কত দ্রুত ব্লাড সুগার কনভার্ট হয়, সেই হিসাবে বাসমতি চাল ধরেন ভালো। কিন্তু আপনি কি ডেইলি অভ্যস্ত না হলে বাসমতি চালের ভাত ভালো লাগবে না।
এই ক্ষেত্রে আপনাকে কনসিডারেশন করতে হবে আপনার তরকারির প্যাটার্ন। আমাদের দেশের তরকারির প্যাটার্নগুলো কিন্তু একটু ভিন্ন। আপনি মালয়েশিয়া কুজিনে যান একরকম, থাই কুজিন আর একরকম, দেশীয় খাবারে দেখবেন মশলার যে ব্যবহার তাতে আমাদের সাদা ভাতটার সাথে ম্যাচ হয় ভালো। সেখানে একটু পরিমাণটাকে কন্ট্রোল করেন, অর্থাৎ কোয়ালিটিকে ইমপ্রুভ করেন। লাল চাল খান, কোনো সমস্যা নেই, ঢেকি ছাতা চাল খান, কিন্তু কোয়ান্টিটিটাকেও আপনাকে টেক কেয়ার করতে হবে। রাইট, কারণ ভাত বা কার্বোহাইড্রেট আমাদের কিন্তু বডির মেইন ফুয়েল। তো এটা টোটালি বাদ দিয়ে দিলে আমরা কিন্তু চলতে পারবো না, উইক হয়ে যাব। অনেকে কিন্তু ডায়েট করার সময় মাথা ঘুরে পড়েও যায়। অবশ্যই এটা কিন্তু একটা মানে ডেঞ্জারাস ইস্যু হয়ে যায়। সব সময় আপনি হয়তো এই কোয়েশ্চেনটা পান যে ব্রেকফাস্ট কখন করব, এটা অ্যান্সারটা কি? আচ্ছা, ব্রেকফাস্ট কিন্তু যদি আমার দেশের হিসেবে বলি, বাংলাদেশি যে কালচার, আপনাকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে 8টা থেকে 8:30টার মধ্যে শেষ করে ফেলতে হবে। এখন যে ধরেন 7টায় স্কুল গোয়িং বাচ্চা, তার ব্রেকফাস্ট তাহলে 6:30 থেকে 7টার মধ্যে হবে। যে ওয়ার্কিং পার্সন ব্যাংকার, সে 10টায় গেলেও হয়, তাকে 8টা 8:30টার মধ্যে খেয়ে ফেলতে হবে। যদি বলেন লাস্ট একটা টাইম বলতে, যেটা আপনার ফলোয়ারদের জন্য সুবিধা হয়, সেটা 8:30টার মধ্যে। আর্লিটা অ্যাজ আর্লি যার যেটা কাজের সাথে ম্যাচ করে নিতে হবে। 8:30টার পরে ব্রেকফাস্ট না, 8:30টার পরে ব্রেকফাস্ট না। ওকে, তাহলে লাঞ্চ কখন করবে? আইডিয়াল টাইমটা কি? আইডিয়াল টাইম বাংলাদেশের অ্যাসপেক্টসে আপনার 1:30টা থেকে 2টার ভেতরে আপনাকে লাঞ্চ করে ফেলতে হবে। লাগলে আগে, যেমন ধরেন কিছু কিছু অফিসে হয়তো 12:30টায় লাঞ্চ টাইম, কিছু কিছু ডে শিফটে বা কোথাও স্কুলে হয়তো লাঞ্চ আওয়ারটা 1:45টায়। আপনি আর্লি পারবেন, আপনাকে শেষটা করতে হবে অ্যাটলিস্ট 2টোর মধ্যে। ওকে, 2টোর মধ্যে। আমরা তো এরকম হয় যে লাঞ্চ করতে করতে 3টা, 3:30, 4টা চাই। তাহলে ইভিনিং কোনটা? ইভিনিং স্ন্যাক কোনটা? রাইট। তো কারণ ডায়েটে তো আমাদেরকে বলা হয় যে 4 থেকে 5টা মিল খান। অবশ্যই, এটা WHO কিন্তু বলে ফ্রিকোয়েন্ট স্মল মিল। আপনি ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। মানে এটা বেসিক ফর দ্য পিপল যারা হেলদি। ডিনার, যেটা আমাদের সবচেয়ে টাফেস্ট, ডিনার কখন করব? গুড, এটার আনসারটা একটু ঘুরিয়ে দিতে চাই বা একটু ব্রিফ করে দিতে চাই। অনেকে আমাকে বলেন যে আমি ঘুমানোর 2 ঘন্টা আগে খাই, এটা রিসার্চ বলে বা এটা উচিত। এখন তখন আমি প্রশ্ন করি ঘুমান কখন? বলে 12টায়। খান কখন? তাহলে 10টায়। তার মানে এটা হলো না যে স্ট্যান্ডার্ড ফিট করা আছে যে ডিনারটা আপনাকে 8:30টার মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ ঘুমানোর টাইমটারও কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেটিংস আছে, যেটা 10:30-র মধ্যে বলা হয়। তাহলে সেই হিসেবে 2 আওয়ার্স বিফোর। বাংলাদেশে 8টা থেকে 8:30 সাধারণত আমরা বলি, দেখেন আমরা যদি যেমন চায়না বা অন্যান্য দেশে কিন্তু 6:30-র মধ্যে ওরা শেষ করে ফেলে। আপনি বাইরের, আমি কানাডাতেই রিসেন্ট একটা বাফেতে গিয়েছি, 9টার পরে নো ফুড। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনাকে 8:30টার মধ্যে অবশ্যই আপনাকে ডিনারটা শেষ করে ফেলতে হবে। তারপর আপনি ফ্যামিলির সাথে টাইম পাস করেন, মুভি দেখেন, টিভি দেখেন, একটু টাইম নেন। আপনি কি শুতে শুতে কিন্তু সেই 2 ঘন্টা পর যখন বিছানাতে যাবেন, খাবারটা ডাইজেশনও হয়ে গেল এবং খাবারের যে নিউট্রিয়েন্ট আমাদের দরকার, অ্যাসিডিটি হবে না। ডিনার টাইমিংটা আপনি ঠিকই বলেছেন, এটা এত ইম্পর্টেন্ট। এটার সাথে অ্যাসিডিটি নির্ভর করে, আমরা যে বলি ভুঁড়ি হয়ে গেছে সেটা নির্ভর করে, কনস্টিপেশন হওয়া, এমনকি এনার্জেটিক থাকা এবং ফাস্টিং ব্লাড সুগার। আপনি দেখবেন ডায়াবেটিস হওয়ার আগে প্রথম যে জিনিসটা ধরা পড়ে, হুইচ ইজ ফাস্টিং ব্লাড সুগার হাই, সেটাকে মিনিমাইজ করার বড় উপায় হচ্ছে আপনি কখন ডিনার খাচ্ছি। কারণ আমরা যখন ডায়াবেটিস টেস্ট করতে যাই তখন আমাদেরকে বলে আপনি ডিনার কখন খেয়েছেন। জি হ্যাঁ, এটাই তো কারণ। এটাকে বলা হয় 10 to 12 আওয়ার্স ফাস্টিং, যেটা শুধু আপনার ডায়াবেটিস কেন, কোলেস্টেরল চেকিং এর ক্ষেত্রে এটা খুব বড় একটা মানে পদ্ধতি, যে আপনাকে অবশ্যই খাওয়াটা শেষ করতে হবে 12 ঘন্টা আগে। তো অনেকেই আমি যদি কোনো হেলথ পোস্ট দিই বা আপনিও যখন হেলথ পোস্ট দেন, অনেকেই লিখে এটা তো সম্ভবই না, পসিবলই না। তাহলে বাইরের দেশের মানুষরা আসলে কিভাবে করছে? আমরা তো পারছি না। এখন আমরা না পারার কারণ এমনও হতে পারে যে আমাদের কালচার, আর আরেকটা হচ্ছে আমরা হেলদি যে থাকবো, আপনি ফার্স্ট যেটা বলেছিলেন যে আমরা জানি না কেন, এই যে মোটিভেশনেরও অভাব, প্লাস আমরা উই ডু নট নো যে কেন আমাদেরকে হেলদি থাকতে। আমরা যে বলছিলাম যে মানুষ হেলদি থাকবে কেন এটা জানে না, কিন্তু ইন্টারনেটে রিসার্চ করতে সবাই জানে। ইন্টারনেটে রিসার্চ করে একদম সবাই, আজকে কেটো ডায়েট, কালকে ইন্টারমিটেন্ট, তো এর পরের দিন হচ্ছে হাবিজাবি কিছু একটা ডায়েট, সব ডায়েটের নাম আমি জানিও না। সো এইটার কারণটা মানে মেন কথা হচ্ছে, তাহলে ডায়েটিশিয়ানদের কি কাজ? ডায়েটিশিয়ানদের কাছে আমরা কখন যাব? ভেরি গুড, সহজভাবে বলি,
আপনি যখন ডায়েট করেন আপনি শুধু ক্যালোরি ক্যালকুলেশন করেন, কথার কথা যারা যারা নিজেরা ডায়েট করে। আর আমরা যখন ডায়েটটা দিই তখন নিউট্রিয়েন্টগুলো ক্যালকুলেশন করি ক্যালোরির পাশাপাশি। এটি বেসিক পার্থক্য। এবার আসেন ইন্টারনেটের যত ডায়েটই আসুক, আপনিও ডেফিনেটলি দেখেছেন রিসেন্টলি যেটা আসছে যে যারা আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেছে তাদের একটা বড় গ্রুপ কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন। অর্থাৎ কার্ডিয়াক হেলথের জন্য বলা হচ্ছে যে রিসার্চে যে অনেকগুলো মানুষকে স্যাম্পল সাইজে দেখা গেছে যে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং তারা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে ছিল। এবার ছোট্ট করে আপনি আজকে বললে আপনিই বুঝবেন। আমাদের খাবারের কিছু ফাংশন আছে যেমন এনার্জি প্রোডাকশন, গ্রোথ, রিপেয়ার, ডেভেলপমেন্ট, যেটা প্রোটিন করে, কার্বোহাইড্রেট এনার্জি প্রোডাকশন করে। দেন দ্য মেইন ফাংশন ইজ রোগ প্রতিরোধ ক্ষমতা। তখন আপনি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, তারা আবার বলে আমরা তো খেয়ে নেই 2 বারের মধ্যে সব। আপনি যদি একবারে সব কিছু করেন, আপনার অর্গানগুলোর কথা আপনি ভাবেন। ধরেন 8 ঘন্টা অফিস আওয়ারের কাজ যদি আমি 4 ঘন্টার মধ্যে শেষ করতে বলি, এমপ্লয়ের যে অবস্থা হয়, আপনি রাইট, ঠিক অর্গানগুলো তখন অনেক বেশি কষ্টের মধ্যে থাকে, কারণ তাকে এটা মেটাবলিজম হওয়া, অ্যাবজর্ব হওয়া, ইউটিলাইজ হওয়া, তাদের জন্য প্রেশার হয়। সেকেন্ড কথা হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্টটা ছিল, আপনার একটা আয়রন রিকোয়ারমেন্ট ছিল, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট 30+, সেগুলো তো আপনি ফুলফিল করতে পারবেন না এভাবে 2টা মিল দিয়ে। অফকোর্স আপনি যদি একটু আমাদের ইসলাম ধর্মের রোজায় আমরা যদি যাই, আপনি খেয়াল করে দেখবেন আপা, আমরা আজানের আগে খাই একটা সেহরি করি, 3টা মিল খাই, খুব সুন্দর করে সেহরিতে খাই, এবং ইফতারে ভালো মতো খেয়ে ডিনারে অল্প একটু তারাবির নামাজের পরে খাই। এত সুন্দর সিস্টেম, বাট ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, 1 মাসের জন্য বডি ওইভাবে তৈরি থাকে। আর এই ধরনের ডায়েটে আজকে ইন্টারমিটেন্ট ফাস্টিং, কালকে দাওয়াত খেলেন, তখন বডিকেও না আপনার সাথে তাল মিলিয়ে চলতে কষ্ট হয়, অর্গানগুলোর কষ্ট হয়। তা আপনাকে অবশ্যই দিন শেষে, আমি মনে করি একজন ডায়েটিশিয়ান হিসেবে, নিউট্রিশন সায়েন্স অলওয়েজ চেঞ্জ হচ্ছে। একদম 100% ওই ব্যালেন্স ডায়েটটাই লাস্টে দেখবেন টিকে থাকে। অবশ্যই, হ্যাঁ, লাস্টে আমরা ওই ব্যাক টু আমাদের ব্যালেন্স ডায়েট, আমাদের ডায়েটিশিয়ান তাদের কাছে আমাদের যেতে হয়, কিন্তু মাঝখানে আমরা কিন্তু আমাদের বডির 12টা বাজিয়ে ফেলি, কারণ আসলে বডির ভিতরে কত কিছু হচ্ছে সেটা কিন্তু আমাদের কন্ট্রোলে নাই, বাট উই হ্যাভ টু ফলো আ রুল, উই হ্যাভ টু ফলো আ সিস্টেম। অ্যান্ড আমরা তো সবাই জানি, আমরা বাংলাদেশে আমাদের ভেজাল খাবারে সবার বডিতে আমরা মানে ভেজাল আছেই, সব খাবারেই আছে। সো ভেজাল খাবারের জন্য নাকি লাইফ এক্সপেক্টেন্সির একটা লিঙ্ক আছে, এটা কি সত্যি? অবশ্যই। ভেজাল যদি আপনি একটা ছোট এক্সাম্পল দেই, ধরেন এক্সপায়ার হয়ে গেল বাইরের খাবার, একটু আগে আপনি বললেন প্রসেস খাবার, ধরেন আপনি একটা কেক খেয়েছেন, আপনি জানেন না ওটাতে কোন ধরনের ময়দা ইউজ হয়েছে, যে ডিমটা ইউজ করা হয়েছে সেটা মানে ঠিক ছিল কিনা, কোয়ালিটি কি ধরনের, যে বেকিং সোডা ইউজ করেছে আসলে ওইটার মানে এক্সপায়ারি ছিল, ডেট ঠিক ছিল কিনা, বা ঠিক মতো ব্যবহার করা হয়েছে কিনা। এই যে ভেজাল, এটা নানানভাবে হতে পারে। মুরগি যখন আমরা বলি, মুরগির ফিড ঠিক ছিল কিনা, কি খাইয়ে মুরগিকে বড় করা হলো। রান্নার প্রোগ্রামগুলোও করে, তো আপনার কিন্তু ফুডের উপরে অনেক নলেজ। আমি স্পেশালি জানি, আপনার পোস্টগুলো দেখেও বুঝি। আর মেইন কথা হচ্ছে এই যে কেকের কথা বললেন না, কেকের আমি অ্যাকচুয়ালি আই ওয়েন্ট টু আ ফ্যাক্টরি, বা আমি এদের নিয়ে কথা বলেছি, কাজ করেছি। সো আমরা যে কেকগুলো খাই কমার্শিয়ালি মেড, এখানে কিন্তু ময়দা ইউজ করা হয় সবচেয়ে লো গ্রেডে, বেকিং সোডা সবচেয়ে লো গ্রেডের, যেটা হয়তো হিউম্যান কনজাম্পশনের জন্য না। তারপর কালার, ওগুলো তো আছেই। চিনি কিন্তু চিনিও ইউজ করা হয় না। সো এটাই বলছিলেন, দেখেছেন, এটি আপনার আনসারটাই এটা, যে আমরা এই জন্যই, আপনি যে কথাটা বললেন না, ছোট্ট একটা পরিবর্তন, বাইরের খাবার কম খেলে এই জিনিসগুলো চেঞ্জ হওয়া যায়। এটা দিয়ে আমি বলি, যখন কোনো মানুষ চায় আমি সেলফ যে একটা কিছু করব, সে কয়েকটা ছোট ছোট কাজ করতে পারে। বাইরের খাবারগুলো বন্ধ করে দিতে পারে, চিনিটাকে অ্যাভয়েড করতে পারে, বাসায় রান্না খাবার খেতে পারে, সিজনাল খাবার খেতে পারে। এই ছোট ছোট ইনিশিয়েটিভগুলো নিজে নেওয়া যাবে, কিন্তু একটা প্রপার কাস্টমাইজড ডায়েট ফলো করবে, সে কতটুকু প্রোটিন খাবে, কতটুকু সে কার্ব খাবে, তখন একজন এক্সপার্টের কাছে আসলে যেতে হয়। এই জন্য ভেজালের বিষয়টা অনেক সময় আমরা নিজেরাও বুঝি না। আপনি কি একটা এক্সাম্পল দিলে বুঝবেন? আপনি যেহেতু মা, দেখবেন অনেকে বলবে আমি তো ফ্রেঞ্চ ফ্রাইজ বাসাতেই করি। যখন আমরা বাইরের ফ্রেঞ্চ ফ্রাইজ আর বাসার ফ্রেঞ্চ ফ্রাইজের মধ্যে কম্পেয়ার করব, বাসার ফ্রেঞ্চ ফ্রাইজ আর বাইরের মধ্যে শুধু কোয়ালিটির পার্থক্য আর হাইজিন, কিন্তু আলু,
তেল, সল্ট, ভাজার প্রক্রিয়া সব তো একই। আসলে অর্থাৎ ক্যালোরিও সরাতে পারবেন না। বাসা বলে ট্রান্সফ্যাট যে মুক্ত ফ্রেঞ্চ ফ্রাইজ বানাচ্ছেন, ব্যাপারটা সেরকমও না। তো আমরা অ্যাজ এ মাদার আমরা অনেক কিছু বুঝি না। যেমন অনেকে আমাকে বলে আমি খাঁটি গরুর দুধ খাই। আমি বললাম কোথা থেকে আনেন, ডেইলি আনেন? বলে না, খাঁটি গরুর দুধ আনি, ডিপে রাখি, গরম করে করে আমি আমার বাচ্চাকে খাওয়াই। ইজি টোকে আপা, আপনিও তো ফুড নিয়ে আমি জানি অনেক জানেন। ব্যাপারটা এরকম যে যেখানে রেগুলার লিকুইড দুধ যখন কিনবেন খেয়াল করবেন ওটার একটা এক্সপায়ারি ডেট দেওয়া আছে। ওটা প্যাকেজিং এর আগে পাস্তুরিত করা হয়, নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্যাকেট করা হয়। আর আপনি গরুর থেকে দুধ কালেক্ট করলেন, প্লাস্টিকের কন্টেনারে রাখলেন, ডিপ করলেন, ঠিক আছে, সেটা খেয়ে হয়তো আলহামদুলিল্লাহ বেঁচে থাকবেন। কিন্তু অসুস্থতা আজকে খেতে খেতে অল্প অল্প করেই তো, এই যে ক্যান্সারের ভেজাল শব্দটা যখন বলেছেন, এটার পরেই যদি কোনো রোগের, এটার অপোজিটে যদি কোনো রোগের কথা আসে, প্রথমেই আসে ক্যান্সারের কথা। তা আপনি যত ভেজাল খাবেন, ধরে নেন কারো ফ্যামিলিতে যদি ক্যান্সার হিস্ট্রি থাকে, আপনি দেখবেন ডক্টরের কাছে একজন ক্যান্সার রোগীর প্রথম প্রশ্ন হয় ফ্যামিলি কার কার ছিল। এটা এত স্ট্রং ফ্যামিলি হিস্ট্রিটা। তাহলে ফ্যামিলি হিস্ট্রিতে যদি ক্যান্সার থাকে আর আপনি যদি ভেজাল খাবারের অভ্যস্ততা থাকে, আপনি ট্রিগার্ড করছেন, কল করছেন, আসো আসো তাড়াতাড়ি আসো আমার বডিতে। তার মানে হ্যাঁ, আমাদের হায়াত অবশ্যই আল্লাহ তাআলার হাতে, কিন্তু উনি আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এবং আমি তো মাঝে মাঝে এইভাবে চিন্তা করি যে উনি নিউট্রিশন একটা সাবজেক্টও দিয়েছেন, তাই না? এটা কিন্তু ডক্টরদের এমবিবিএস এর পার্টও না, ইনফ্যাক্ট একটা ছোট পার্ট হতে পারে, কিন্তু এটা একটা ডিফারেন্ট পড়াশোনা। তখন আমার মনে হয় যে আল্লাহ এটা সাবজেক্ট যেহেতু দিয়েছেন, এটাতে পড়ার জন্য সুযোগ দিয়েছেন, অবশ্যই এটা তার মানব কল্যাণের জন্যই সে নমিনেট করেছেন। তার মানে অবশ্যই আপনাকে এটা মানতে হবে। আমার আপনার জন্য এটা একটা প্রশ্ন ছিল, যেটা আপনি এখন বললেন, তা আমি এখন করেই ফেলি। একজন এইচএসসির পর কেউ যদি নিউট্রিশনিস্ট হতে চায়, তাহলে সে কোন লাইনে যাবে বা কিভাবে পড়াশোনা করবে? খুব ভালো প্রশ্ন। এইচএসসির পর সে তাহলে ফুড অ্যান্ড নিউট্রিশন, আপা ফুড অ্যান্ড টেকনোলজি আছে, ফুড ইঞ্জিনিয়ারিং, বাট পিওর ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে হলে সাবজেক্টটা ফুড অ্যান্ড নিউট্রিশন হতে হয়। সেটার উপরে গ্র্যাজুয়েশন করা, অর্থাৎ অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে হয়। এবং এখন বাংলাদেশে অনেক হসপিটালে ইন্টার্নশিপের ব্যবস্থা হচ্ছে। সেই সব জায়গা থেকে যদি মোটামুটি 3 মাসের একটু ইন্টার্নশিপ করা যেতে পারে, তাহলে সে অবশ্যই নিজেকে এলিজিবল ভাবতে পারে যে হ্যাঁ, সে একজন নিউট্রিশনিস্ট। আর ডায়েটিশিয়ান হতে হলে আপা অবশ্যই আপনাকে একটা ভালো হসপিটালে, বেশ মোটামুটি ভালো বেডেড হসপিটালে অনেকটাই এক্সপেরিয়েন্স থাকতে হবে, যারা রুগী নিয়ে কাজ করে। যেমন আমাদের সৌভাগ্য, আমরা আইসিইউ রুগী নিয়েও কাজ করি। এবং এটার উপরে তখন আলাদা টুকরা টুকরা ডিগ্রি যদি আপনি নিতে পারেন, ট্রেনিং করতে পারেন, তখন একজন মানুষ তাকে ডায়েটিশিয়ান হিসেবে পরিচিতি করতে পারবে। ওকে, সো অডিয়েন্স, আপনাদেরকে কিন্তু অনেক একটা ভালো ইনফরমেশন দিলাম যে একজন নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ান হওয়ার জন্য কোন পথটা নেওয়া উচিত। সো আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। এই সেগমেন্টে আমরা কথা বলবো কিডস নিউট্রিশন নিয়ে, যেটা আসলে সব মাদেরই একটা অনেক বড় কমন একটা মাথা ব্যথা। তো লাস্ট 10 বছরে অবিসিটি ইন চিলড্রেন কিন্তু রেটটা বেড়েছে ডাবল। আর এই ডেটাটা শকিং, কারণ অবিসিটি রেট যখন বাড়ে তখন তার সাথে ক্রনিক ইলনেসেসগুলোও আসে। সো এইটা আমরা আসলে প্যারেন্টস হিসেবে ভুল কোথায় করছি? প্রথম ভুলই করি যে বাচ্চা একটু ওজন বেড়ে গেলে আমরা সেটাকে ওয়েট বাড়া মনে করি না। আমরা মনে করি বাচ্চা যত ওয়েট বাড়বে, নাদুস নুদুস কিউট, আর একসময় বড় হলে ও ঠিক হয়ে যাবে। এই ধারণাটাই আজকে ওবেসিটিকে এত বেশি বাড়িয়ে ফেলেছে। আমাদের প্যারেন্টসের না বোঝা। খুব সহজ, আপনি যখনই দেখবেন আপনার বাচ্চার ঘাড়ের পিছনে কালো হয়ে যাচ্ছে, বাচ্চা স্কুল থেকে এসে ব্যাগ ফেলে টায়ার্ড হয়ে যাচ্ছে, বাচ্চা খেলতে গেলে খেলার থেকে বেশি রেস্ট নিচ্ছে, বাচ্চা ডিভাইস বেশি চালাচ্ছে, টেলিভিশন দেখে খাচ্ছে, এবং পেট ধরেন সাইড থেকে খেয়াল করবেন যে পেটটা বেশি মনে হচ্ছে বা ব্রেস্ট ফ্যাট বেশি মনে হচ্ছে, হাঁটলে নড়ছে, যেটাকে নাদুস নুদুস না, এটাই ফ্যাট। এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলো যদি ফ্যামিলি সবাই করে, তাহলে কিন্তু চিলড্রেন ওবেসিটি নিয়ে অনেক ভালো কাজ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে
আশেপাশের মানুষ লাইক নানি দাদি বা যারা খুব ভালোবাসে, এটা ভালোবাসা, এটা আমি দোষ দিব না, কিন্তু তাদের এই ভালোবাসাটার কারণে দেখা যাচ্ছে অনেক বাচ্চারা, যখন মেয়ের বাচ্চার কথা বলি, একটা মেয়ে বাচ্চা 12 বছর পর্যন্ত ওয়েট অনেক ক্যারি করার পর যখন পিরিয়ড হয়ে গেল আগে আগে, তারপর আর তাকে খুব বেশি লম্বা করা যাচ্ছে না, তার হরমোনাল চেঞ্জেস গুলো অতি তাড়াতাড়ি হচ্ছে, হেয়ার গ্রোথ বেড়ে যাচ্ছে, ছেলে বাচ্চাদের অনেক প্রবলেম হচ্ছে। ইভেন আমরা এমনও বাচ্চা ছেলেদেরকে ডিল করি যাদের মুসলমানি সার্কামসিশন করানো যাচ্ছে না বিকজ অফ দ্য ফ্যাট। সুতরাং যখনই আপনি দেখবেন তার মুভমেন্ট, তার স্বাভাবিকতাকে একটু নর্মাল লাগে বা কেউ বলে, তখন একটু অ্যালার্ট হলে, চিলড্রেনদের ওবেসিটি বড়দের চেয়েও খারাপ, মনে রাখবেন। একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে বুঝবে সবাই। ধরেন একটা বাচ্চার বয়স 10 বছর, তার ওজন 55 কেজি 60 কেজির উপরে, তার যদি জ্বর হয় বা তার যদি কোনো প্রবলেম হয়, তাকে মেডিসিনটা কিন্তু দিতে হবে ওয়েটের সাপেক্ষে, রাইট? হ্যাঁ, তার কিডনি বা লিভার কিন্তু সেটার জন্য প্রস্তুত নয়। এটা বুঝাতে পারলাম? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তখন মেডিসিনটা তাকে কতখানি দিতে হচ্ছে, তার কত ক্ষতি হচ্ছে ভবিষ্যতে, তার প্রেশার, ডায়াবেটিস, অর্গান প্রবলেম সব হতে পারে। হ্যাঁ, কারণ একটা 10 বছরের বাচ্চা, ধরুন তার ওজন হচ্ছে 40 কেজির মতো, সো 40 কেজির অনুযায়ী আমি 10 বছরের বাচ্চাকে কিন্তু ধরেন আমি প্যারাসিটামল দিব কত ml, 10 ml, 15 ml, কিন্তু ওর ওজন অনুযায়ী ওকে দিতে হবে ওর ডাবল, না হলে কাজ হবে না। জ্বর ছাড়ছে না, এরকম কিন্তু আমরা ফেস করি। তো জ্বর ছাড়ছে না বিকজ তার ওয়েটের তুলনায় তার ওষুধ ঠিক ওজন বেশি। হ্যাঁ, রাইট, ভেরি নাইস। সো আমরা আবার এরকমও হয় যে আমরা বাচ্চাদের ওয়েট নিয়ে, এমনিতেও মারা কিন্তু অবসেস থাকে বা মানুষজন অবসেস থাকে, তো ওয়েট বা অ্যাপিয়ারেন্স, যে চিকন, আমার বাচ্চা তো চিকন, আমার বাচ্চা রোগা, এইটাকে আপনি কিভাবে দেখেন? একটা বাচ্চার আইডিয়াল সুস্থতা কিভাবে বুঝবো, কি দেখে বুঝবো? দারুণ কোয়েশ্চেন। বাচ্চা অ্যাক্টিভ কিনা প্রথমেই দেখবেন, বাচ্চা সোশ্যাল কিনা, যেটা আমরা এখন দেখি অনেক, বাচ্চাটার কোনো স্টুলে প্রবলেম হচ্ছে কিনা, ইউরিনে কোনো সমস্যা হচ্ছে কিনা, বাচ্চাটার রেগুলার লাইফ স্টাইলে আপনার কাছে দৃষ্টিকটু কিছু মনে হচ্ছে কিনা, যেমন ধরেন অল টাইম শুয়ে বসে থাকা, ব্যথা বলা হাতে পায়ে, মাথা ব্যথা বলা, বা হচ্ছে অনীহা, স্পন্টিনিয়াস না, অনেক কিছু প্যারামিটার একটু চিন্তা করলেই তখন বোঝা যায় যে না। ধরেন একটা লিন বেবি, আমার ছেলেই কিন্তু অনেক শুকনা ছিল, বেশ শুকনাই বলবো, লিন ছিল, ও আলহামদুলিল্লাহ কোনোদিন পরে ব্যথা পায়নি, বিকজ ও জানতো কিভাবে লিনদের সুবিধা হচ্ছে দৌড়াদৌড়ি করে বাঁকাচাকা হয়ে নিজেকে ফ্লেক্সিবল করে রাখতে পারে। তার মানে ও ওয়েট বেশি থাকলে এই প্রবলেমটা হয়। তারা একটু পড়লেই দেখবেন ব্যথা পেয়েছে, অতিরিক্ত বেশি ইনফ্ল্যামেশন হয়ে যায়, নড়তেই পারছে না, চড়তেই পারছে না, ওরা ব্যাগই ক্যারি করতে পারে না, স্কুল ব্যাগটাই। তো এই জন্য হচ্ছে এইভাবে শুকনা মোটা দিয়ে বাচ্চাকে জাজ করা কখনোই ঠিক না। শুধু দেখবেন সে রেগুলার লাইফে সোশ্যাল আর অ্যাক্টিভ থাকলে টেনশনটা একটু কম। আসলে সেটা ঠিক। আর এমনিতে যদি শুকনা বাচ্চা, অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমার বাচ্চা অনেক শুকনা, আসলে খেতে চায় না, তো খাওয়ার রুচি আনার জন্য কি কোনো টিপস আছে? রুচির ব্যাপারটা অনেকটা কিন্তু মনস্তাত্ত্বিক, মানে ইমোশনাল যদি বলেন, বা প্র্যাকটিসিং এর ব্যাপার। হ্যাঁ, রুচির ব্যাপারটা যেমন আমি মনে করি, আপনি যেটা বলছেন এটা আমাকে সবাই এসে বলে একটা কিছু দেন। দেখেন, রুচি বাড়ানো বা কমানো দুইটার কোনো ডাইরেক্ট ওভাবে মেডিসিন হতেই পারে না, কারণ তাহলে সবাই লিন হয়ে যেত, কমানো ওষুধ খেয়ে আর বাড়ানো দিয়ে। বড়জোর কিছু ভিটামিন লাইক জিঙ্ক অনেক সময় ডক্টররা সাজেস্ট করেন, কারণ জিঙ্ককে জানেন তো আপনি একটু অ্যাপেটাইট ইমপ্রুভ করে। ব্যাপারটা হচ্ছে আসলে ওর টাইমিংটা। আমি যদি এক বাক্যে আপনার ফলোয়ারদের বলি যে বাচ্চাদের না খেতে চাওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে রাত জাগা। এটা কমন। আমার অনেক মানে আমি খুব হিস্ট্রি নেই আমার পেশেন্টদের কাছ থেকে, এটাতে আমি বের করেছি যে ইট ইজ ভেরি কমন, যারা খেতে চায় না তাদের সাথে রাত জাগার একটা রিলেশন আছে। দেখবেন অনেক রাতে লেট নাইট হচ্ছে, তারা ঘুমাচ্ছে না, জেগে থাকছে। এবং আপনি একটু আগে যখন ডিনারের কথা বলছিলেন, আমাদের দেশে মানে অস্বাভাবিক কেন এই টাইমটা, কারণ আমাদের বিকাল শুরু হয় এই 8টার পর থেকে। বিকালের নাস্তা খাও, টেলিভিশন জোরে দেখা, প্রচুর আলো। আপনি যদি বাইরে অনেক জায়গায় গিয়েছেন আমি জানি, আপনি খেয়াল করে দেখবেন রেসিডেন্সিয়াল এরিয়াতে সন্ধ্যা 7টার পর ডিম আলো, আপনি বেশি আলো খুঁজে পাবেন না। এতে চোখটা ক্লান্ত হয়, টায়ার্ড হয়, আস্তে আস্তে ঘুমটা তাড়াতাড়ি তারা আসে,
তার খিদা লাগা, সাউন্ডের একটা ব্যাপার থাকে, আমাদের তো সাউন্ড বাড়ে সন্ধ্যার পর। হ্যাঁ, তো এই বাচ্চাদের এই বিষয়গুলো আসলে বাচ্চাদের যদি আপনি প্রপার ডিল করতে পারেন, বাচ্চারা কিন্তু ফ্যামিলি থেকে শিখে, জি, তখন ওই বাচ্চাকে লাইফে কখনোই কোনো ডায়েটিশিয়ানের কাছে বা নিউট্রিশনিস্টের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ সে ছোটবেলা থেকেই অভ্যস্ত, লাইফ আপনি যেটা বলেন যে অভ্যস্ত থাকাটা। আচ্ছা, সো ডক্টররা সবসময় পিডিয়াট্রিশিয়ান বলেন বা ছোট বাচ্চাদেরকে একটাই মাদেরকে বলে আর কি, যে বাচ্চাকে চিপস, চকলেট, চানাচুর মানে 3টা চ দেয়া যাবে না। তাহলে ওরা তো এগুলাই পছন্দ করে, আর আজকাল তো ওরা নিজেরাই, অনেক বাচ্চারা আছে ফুড পান্ডা একদম অর্ডার দিয়ে দেয়। তো হেলদি স্ন্যাক হিসেবে কি দিতে পারি? 3টা হেলদি স্ন্যাকের নাম বলতে পারেন। দেখেন, স্ন্যাক আর মিলের একটু পার্থক্য আছে, এটা একটু বুঝিয়ে বলতে চাই। জি, যেমন আমাদের দেশে সবাই নুডলস দেয় বাচ্চাদেরকে, ভাবে স্ন্যাক দিলাম, এটা কিন্তু স্ন্যাক্স না, এটা মিল। অর্থাৎ যেখান থেকে সবকিছু পাবেন, কার্ব, প্রোটিন, ম্যাক্রো, মাইক্রো সব নিউট্রিয়েন্ট পাবেন, দিস ইজ মিল। স্ন্যাক একটা সিঙ্গেল ফুড হতে পারে, অল্প নিউট্রিশন হয়, মোটামুটি ক্যালোরির হয়। বাচ্চাদের যদি দিতে চান আপনি, যেমন ধরেন আপনার বাসায় করা ভেজিটেবল দিয়ে একটা পাকোড়া করে দিলেন, একটা ভেজিটেবল চপ করে দিলেন, এটা কিন্তু একটু ডিফারেন্টও হলো, আবার বাচ্চার টেস্টিও লাগলো, ভেজিটেবলটাও খাওয়া হলো। বা একটা ফিশ কাটলেট করে দিতে পারেন, মানে ফিশ বা এই ধরনের কাটলেট যেগুলো ওরা খেতে চায় না। রাইট। স্যুপ কিন্তু একটা দারুণ স্যুপ, অল্প আইটেম। এখন যদি সেটা অভ্যাস করেন, নাহলে তো ফেলে দিবে, এটা কি খাওয়া। তো স্যুপ একটা খুব হেলদি হতে পারে আপনার স্ন্যাক। এবং আমি এমন একটা স্ন্যাকের নাম বলবো যেটাকে কেউ স্ন্যাকই ভাবে না, দ্যাট ইজ ফ্রুটস। ওয়াও, ফ্রুটসটাকে অনেক সুন্দর করে দেওয়া যায়। বিদেশে দেখবেন ওদের প্লেট গুলো ডিফারেন্ট, বাচ্চাদের সবকিছু ডিফারেন্ট। আমরা কিন্তু বাচ্চাদেরকে একটু যত্ন নিতে হয়, বুঝছেন, ওদের গ্লাস চেঞ্জ করতে হয়, ফ্রুটটাকে একটু ডিফারেন্ট শেপ করে কাটতে হয়। ফ্রুট কিন্তু খুব ভালো একটা স্ন্যাক, একটা হালকা খাবার যেটা নিউট্রিয়েন্ট দিবে, অল্প ক্যালোরি দিবে, ফাইবার দিবে, আপনার হেলথের উপকার করবে। স্ন্যাক্সটা যদি মারা বুঝতে পারে তাহলে খুব ইজি ওয়েতে স্ন্যাক্স দিতে পারবে। সো ফ্রুটস, নাটস 3টা চেয়েছেন, আর ভেজিটেবলের তৈরি কোনো খাবার। আর অনেক মারা তো মনে করে যে আমার বাচ্চার জুস খেতে হবে, সো জুস খাবে না ফ্রুটস খাবে? ভেরি গুড। যখন বাচ্চার উইনিং খাবার শুরু হয়, আপনি তো জানেন সেটা 6 মাসের পর, জি, তখনও কিন্তু জুস না, পিউরে। কেন? আপনার ম্যাশড ব্যানানা, একটু চটকানো বাংলায় ম্যাশড পেঁপে, অথবা সিদ্ধ অ্যাপেল পিউরি করা, অ্যাপেল পিউরি করে, তার মানে সেটাও কিন্তু স্মুদি টাইপ, নট জুস। ওটার মধ্যে ফাইবারটা আছে, ফাইবার কিছুটা পাল্প থাকবে, ফাইবার থাকবে, একটু নিউট্রিয়েন্ট থাকবে, ওর মুখে লাগবে। জুস তো সোয়ালো, অনলি জাস্ট আপনার উপরে টাং টাচ করে ভেতরে চলে যায়, না টেস্ট বোঝা যায়, না এটা অনেক সময় অ্যাসিডিটি করে, না মাড়ির যত্নে এটা ভালো, মাড়িকে তো কাজ করাতে হবে। সুতরাং 6 মাসেই যদি পিউরি হয় তাহলে অবশ্যই জুস কোনো সময়ের জন্যই না। এবার আসেন, কিছু কেসেস আছে জুসের কিন্তু বেনিফিটসও আছে। কখন কোন একটা বাচ্চা সিক, একদম খেতে পারছে না, বাচ্চাটার এনার্জির প্রয়োজন, বাচ্চাটা অনেক জ্বর, বা বাচ্চাটা কোনো অবস্থাতে কিছুই খাচ্ছে না, তখন কিন্তু ইনস্ট্যান্ট এনার্জির জন্য আমরা বাচ্চাটাকে জুস দিতে পারি। যেমন একটা অ্যাপেল জুস করে দিলাম, তার একটু এনার্জি আসলো, একটু ভিটামিনস মিনারেলস গেল। তার মানে কন্ডিশনের জন্য জুস ইজ ফাইন। সাধারণ সব সময়ের জন্য অবশ্যই ফ্রুটস, কারণ দাঁত থাকবে, আল্লাহ যতদিন দাঁত দিবে ততদিন ফল। আচ্ছা, আর জুসের জিনিসটা এমনও হতে পারে যে ধরেন হাইড্রেশনের জন্য দিতে পারি, অবশ্যই কন্ডিশন বেসিস, ঘেমে আসছে বাইরে থেকে একটু লেবুর শরবত করে দিতে পারি। অবশ্যই। আমি সারা জীবন ছোটবেলায় আমি স্কুল থেকে যখন আসতাম, আমি তো হয়ে নিউট্রিশনিস্ট না, আমার মা আমাকে সব সময় লেবুর শরবত ওই সময় দিতেন। তো আলহামদুলিল্লাহ কখনো তো মোটা ছিলাম না। এখন দেখেন বাচ্চাদেরকে চিনি দিয়ে শরবত দিতেও মারা ভয় পায়। ট্রু ফ্যাক্ট, এটার আশেপাশে চিনি তো অনেক বেশি, অনেক খাচ্ছে এই জন্যই। আচ্ছা, আরেকটা লিঙ্ক আছে যে বাচ্চাদের নিউট্রিশন মানে প্রপার নিউট্রিশনের সাথে ওদের স্কুল পারফরমেন্সের একটা লিঙ্ক আছে। অবশ্যই। এটা কেন? ভেরি গুড। প্রথমেই হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ যে বাচ্চারা করে, তারা খুব বেশি মনোযোগের সাথে ক্লাসের পারফরমেন্স করতে পারবে না, পড়াটা মাথায় নিয়ে আসতে পারবে না। সুতরাং আপনাকে বাচ্চাকে শুরু থেকেই, একেবারে প্লে থেকেই ওকে অভ্যাস করাতে হবে ও সকালে যেন অল্প কিছু হলেও খেয়ে যায়। অর্থাৎ ব্রেক দ্য ফাস্ট। আপনাকে অবশ্যই সকালে বুস্ট করে যেতে হবে কিছু এনার্জি, যাতে আপনার ব্রেনও তো কাজ করতে হয়, ব্রেনকেও তো
গ্লুকোজ প্রয়োজন হয়, এটা একটা। রাইট। সেকেন্ড হচ্ছে আপনি দেখবেন বাচ্চারা সকালে না খেয়ে চলে যাচ্ছে, টিফিন টাইমে নাগেট, সসেস ডিরেক্ট খাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, মুড অফ হচ্ছে, অ্যাসিডিটির কারণে ডিসকমফোর্ট ফিল করছে, ওর মনোযোগ হচ্ছে না, পড়াশোনায় এসে আবার বাসায় পারফর্ম করতে পারছে না। তার মানে এগুলো কিন্তু বুঝতে পারছে না না, আসলে বডিতে কি হচ্ছে। পায়খানা হয়তো ডেইলি হচ্ছে না, সে মুড অফ থাকছে, মেজাজ খিটখিট করছে। আপনার স্টুল না হলে, আমাদের না হলে কেমন লাগে, তখন ওর ওই যে ওর পার্সোনালিটিতে একটা প্রবলেম হওয়া, ব্যবহারে প্রবলেম হওয়া, তখনও পড়াশোনা কেন করবে? এভাবেও কিন্তু পড়াশোনা আসলে সমস্যা হচ্ছে। শরীর খারাপ থাকলে পড়াশোনা করতে তো কিছুই করতে ইচ্ছা করে না। এন্ড থার্ড, দ্য লাস্ট ওয়ান ইজ নিউট্রিয়েন্ট। সে হয়তো ম্যাগনেসিয়াম যুক্ত কোনো খাবার খাচ্ছে না, সে হয়তো প্রোটিন ঠিক মতো খাচ্ছে না, তার ব্রেন হেলথের জন্য যা যা দরকার সেগুলো না পেলেও বাচ্চারা মনোযোগ হয় না। সুতরাং বাচ্চাকে হাজার কোচিং এ দিল, কিন্তু ইন দ্যাট কেস ফার্স্টে নিউট্রিশন ঠিক করতে হবে। তো বাচ্চারা তো আমাদের থেকে দেখেই শিখে। তো আমরা মা বা আমরা বাবারা কি করছি, যে বাসায় আসলে আমরা একটা ভাজা পোড়া খাচ্ছি, আমাদের খাবার তো আসলে ঠিক নাই। সো আমাদেরকে বাসার খাবারটা কিন্তু সবাই বলে ইউজুয়ালি যে ডায়েট করব, কেন ডায়েট করব, কিভাবে আমি একা ডায়েট করব, আমার হাজবেন্ড তো ডায়েট করছে না, আমার বাচ্চারা তো ডায়েট করছে না, তাহলে ওদেরকে কি খেতে দিব? ওদের সাথে তো আমি এটা না ইনসাফি করতে পারি না যে আমি ওদেরকেও ডায়েট ফুড দিব। এইটাকে আপনি কিভাবে দেখেন, যে আসলে কি একটা বাসায় একটা হেলদি ফুডের যে কালচারটা, সেটাকে একটা মা নিয়ে আসতে পারে প্রথম থেকেই? অবশ্যই। এটা হচ্ছে ওই যে বললাম, আপনার মন সেট করতে হবে। যেমন দেখবেন কিছু মানুষকে যখন বলেন তোমার ওয়েট বেশি, আমার ফ্যামিলি সবাই মোটা, মানে সে মেনেই নিয়েছে। হ্যাঁ, এই জিনিসটা ফ্যামিলিরই ব্যাপারটা, এবং এটা কিন্তু মায়ের রোল সবচেয়ে বেশি, কারণ বাবা বেশিরভাগ সময় বাইরে থাকে। মা যেমন ধরেন কুকিং করার সময় বাচ্চাকে ইনভলভ করানো, ইন্টারেস্ট বাড়ানো, হ্যাঁ, উল্টাপাল্টা খাবার খালি বেশি করে খেলে, ঘি বাটার দিলে, মজা ডেলিশিয়াস করলেই কিন্তু হেলদি হলো না। সুতরাং বাসায় মাকে এই রোলটা প্লে করতে হয়, সাপোর্ট সবাইকে করতে হয়। একবার আপনি কালচার ঠিক করে ফেললে আপনার জেনারেশন টু জেনারেশন কালচার চলে যাবে, এর জন্য কিছু লাগবে না ইনশাআল্লাহ। সবাই স্ট্রাগল করে যে আমি চা খেতে পারবো না, সকালবেলা দুধ চা আমার মিস হয়ে যাবে, তাহলে দুধ চা খেয়েও কি ডায়েট হয়? অবশ্যই। ওকে, আপনি যদি অনেক ছোটবেলা থেকে ইউজ টু থাকেন যে 1 কাপ দুধ চা আপনি খেয়েও সুস্থ আছেন, ওয়াই নট? আপনি শুধু খেয়াল রাখবেন কনডেন্সড মিল্ক যেন না হয়, রেগুলার দুধ দিয়ে 1/2 কাপ চা, যদি একটু চিনি কম দিয়ে বা চিনি ছাড়া, বা একটু ব্রাউন সুগার, একটু আখের গুড় দিয়ে আপনি খেয়ে ভালো থাকেন, খান। আপনি যদি পাশের দেশে ইন্ডিয়াতে দেখেন, ওরা অনেক বেশি দুধ চা খাচ্ছে। প্রবলেম হচ্ছে না কেন? প্রথম কারণ হচ্ছে ওরা হ্যাবিচুয়েটেড, দ্বিতীয় হচ্ছে ওদের প্রোটিন সোর্সের এটা অনেক বড় একটা সোর্স, কারণ ওরা হচ্ছে ভেজিটেরিয়ান। ওদের তো প্রোটিনটা লাগে ওখান থেকে। এবং আমার সাথে দুধ চা আমাদের প্রবলেমটা হওয়ার প্রথম কারণ, আমরা আর কুজিনগুলো যেমন তেলে ভাজা জিনিস, মশলার জিনিস, তখন দুধ চা এগুলো ফুডে ইন্টারাকশন, চায়ের সাথে বিস্কিট, এই জন্য আপনি যদি কোনো ভয়ের কিছুই নাই, ডায়েটিশিয়ানকে বললে বা নিজে চিন্তা 1/2 কাপ, ফ্রিকোয়েন্সিটা কমায় না, দিনে 2 কাপ না খেয়ে 1 কাপ খাওয়া, বা 1 কাপকে 1/2 কাপ 2 বার খেয়ে, যদি কোনো অ্যাসিডিটি না হয়, আপনি কমফোর্ট থাকেন, ইউ ক্যান কন্টিনিউ। ওকে, নাইস। আবার অনেকে মনে করেন যে ডায়েট করতে নাকি অ্যাভোকাডো লাগবে, লেটাস লাগবে, অলিভ অয়েল লাগবে, দুনিয়ার জিনিস লাগবে, মানে ডায়েট করা নাকি খুবই এক্সপেন্সিভ। অবশ্যই। এটা কিরকম? এটা আমি জানি না কারা এগুলো প্রমোট করে বা বলে, বাট মনে রাখবেন অ্যাভোকাডো যদি আমাদের বাঙালিদের জন্য প্রয়োজন হতো, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন। উনি আমাদেরকে ব্লুবেরি দেন নাই, কিন্তু জাম দিয়েছেন। আপনাকে অ্যাভোকাডোর জায়গায় আমাদের কিন্তু পেয়ারা আছে, হ্যাঁ, আমাদের আতাফল যে এখন পাওয়া যাচ্ছে, কাস্টার্ড যেটা এত ক্রিমি ভাব, বাট সেম নিউট্রিশন তা বলবো না, যেখানে যেটা প্রয়োজন তাকে আল্লাহ সেভাবে সেটা দিয়েছেন। সেই জন্য আপনাকে আপনার দেশের কুজিনকে ফলো করতে হবে, আপনার আশেপাশের খাবারগুলোকে আপনাকে খেতে হবে। এই জন্য ওইটাও লাগবে না। অলিভ অয়েল তেল অবশ্যই না। আমরা কি ইটালিতে বাস করি? আমরা তো সালাদ খাই না শুধু, ওরা যেমন সালাদে টস করে, ড্রেসিং করে, একটু ব্রাশ কুকিং করে, কিন্তু আমরা তো হাই হিটে রান্না করি। অলিভ অয়েল তো কখনোই হাই হিটে রান্না করা যাবে না। এবং আমি অনেক পেশেন্টও পেয়েছি যারা অনেক বেশি অলিভ অয়েল লং টাইম কনজিউম করে লিভার এনজাইমস অল্টারেট হয়েছে। সো একটু বুঝতে হবে কনসেন্ট্রেট তেল, যে আপনাকে যেটা তাপ নিতে পারে। আপনার কুজিন হচ্ছে প্রপারলি মাছ রান্না করো, প্রপারলি মাংস সিদ্ধ করো, রান্না করো, সময়ের ব্যাপার, সময় নিয়ে আপনাকে হিট নিতে পারে, সেরকম হেলদি কুকিং ওয়েল চয়েস করতে হবে।
কুকিং অয়েলের জায়গায় তাহলে আপনি কোনটা বলবেন যে বাংলাদেশে আমরা বাংলাদেশে যেমন আমাদের use করব? প্রেক্ষাপটে সানফ্লাওয়ার, রাইস ব্রান, Right. তারপরে ক্যানোলা এখন অ্যাভেলেবল, Right. এই ধরনের সোর্সিং এর তেলগুলো আপনি ব্যবহার করতে বাট পারেন। পরিমাণে অবশ্যই কম। যে তেলই হোক আপা, তেলই হোক। অবশ্যই পরিমাণে কম। ওকে, আসলে তেলটা গিয়ে কোথায় জমা হয়? এই যে আমরা তেল খাই, এটা আমারই একটা প্রশ্ন, যে তেল যে আমরা তরকারিতে খাচ্ছি এটা কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আমরা বের হয়ে যায় নাকি এটা রয়ে যায়? না, এটা তো তেল যদি বেশি খেয়ে ফেলেন, প্রথমত ক্যালোরি বেশি, হুম ফ্যাট আপনার ভেঙে নানানভাবে কোলেস্ট্রলকে বাড়াতে পারে। ধরেন আপনি অনেকখানি ঘি বাটার খেয়ে ফেললেন, আপনার এলডিএল বেড়ে যাবে। ও সে আপনার শরীরে গিয়ে কাজ করার পর হুম ব্লাড স্ট্রিমে বেড়ে যাবে। এই জন্যই এক্সেস খেতে হয় না। ওকে, আচ্ছা, আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে, চিনি যদি ছেড়ে দিই, ধরেন আমি আজকে থেকে চিনি খাবো না, তাহলে আমার বডিতে কি কি চেঞ্জেস আসবে? 3টা চেঞ্জ বলেন। প্রথমত হচ্ছে আপনার রাতে ভালো ঘুম হতে পারে, হুম আপনার খিদা বারবার ঘন ঘন খিদা লাগার টেন্ডেন্সিটা কমে যেতে পারে, ওকে এবং আপনার ওজনে অবশ্যই একটু ইম্প্যাক্ট হবে। একটু হলেও আপনি ওয়েট কমবেন যদি 1 মাস এটাকে চালিয়ে যেতে পারেন। ওয়াও। আচ্ছা, অফিস গোয়িংদের জন্য যারা 9 to 5 কাজ করে, তারা কিভাবে ডায়েট করবে যদি একটু বলতেন? Very good. প্লাস এক্সারসাইজ অলসো। তাদের সকালবেলা অবশ্যই খেয়ে বের হতে হবে, হুম এবং দুপুরে ফুড ক্যারি করা উচিত। হুম এটা একটা স্মার্টনেস, এটা ভেজালের কিছু না। আচ্ছা। অনেকে ভেজাল মনে করে খাবার নেয় না। হ্যাঁ একটা কিউট লাঞ্চ বক্স ইজিলি আপনি নিয়ে যেতে পারেন, এবং এখন অনেক কর্পোরেট অফিসগুলো দে হ্যাভ এ ভেরি গুড ক্যাফেটেরিয়া, হুম, সব রকম অপশন থাকে। আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি খাবো, okay, কারণ লাঞ্চটা মিডিয়াম, এবং আপনি আপনার ডেস্কে একটু বাদাম, হুম, একটু হুম, ড্রাই ফ্রুটস রেখে দিলেন। খিদা টিদা লাগলে হুম। সিঙ্গারা, সমোসা, বারবার কফি না খেয়ে জি, ওই জি, জি। ধরনের জিনিসগুলো খেলেন যেগুলো 11টার সময় যে আমাদের স্ন্যাক গুলো আসে, Right, যে right. সমোসা, সিঙ্গারা, রাইট, তখন ওগুলো না শসা, খেয়ে হ্যাঁ খেতে পারেন। সিজনাল একটা ফল কেটে খেলেন, হুম। যে কোনো অফিসের নিচেই দেখবেন হুম। ডাব পাওয়া যায়, একটা হুম। ফ্রুটস পাওয়া যায়, এনে কামড়িয়ে খেয়ে ফেলেন। অভ্যাস এটা। জি রাতে আমরা কি করি, দুপুরে না খেয়ে খিদা লাগাই, রাতে বাসায় গিয়ে সারাদিনের সব খাবার জমায় রাখা হয় আমার জন্য, আমি অফিস গোয়িং, তাই দেখা গেল আপনি খেয়ে ফেললেন। এটাই প্রবলেমটা হয়। এই জন্য আপনার বাসায় দুপুরের খাবারটাকে আপনি ভালো করে রেখে পরের দিন নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আগের- right, আগেই বক্সে ভরে বক্সে রাখলাম। করে ভরে ফেললেন, হুম। যেটা আমিও করি। হুম, এবং রাতে একটু লাইট খাবার খেতে হয়, কারণ রাত তো আর বুঝবে না, শরীর তো আর বুঝবে না আপনি অফিসে কি করেছেন। অফিসে কি করে? রাতে সে অল্প খাবার খাওয়া ভালো, এতে হজম ভালো হয়, অ্যাসিডিটি হবে না, ওয়েট বাড়বে না, ভুঁড়ি বাড়বে না, ঘুম ভালো হবে। ওকে, আর এক্সারসাইজটা তো আসলে নিজের উপরে, এক্সারসাইজ সেই কোন টাইমটা তার জন্য পারফেক্ট। হ্যাঁ, একটু হুম। জাস্ট আধা ঘন্টা হাঁটা, এটা হুম। আপনি অফিসের করিডোর হোক, আপনার বাসার যে কোনো একটা জায়গা হোক, একটু আধা ঘন্টা হাঁটাই এনাফ। আর পশ্চার, বসার স্টাইলটা তাকে ঠিক রাখতে হবে। সো রিসার্চ বলছে যে 50% ওমেন বাচ্চা হওয়ার পর নিজের পুরো একদম হাল ছেড়ে দেয়, এবং কখনোই সে তার অ্যাকচুয়াল ওয়েট, মানে আগের যে ওয়েট, সেটাতে যেতে পারে না। এটা কি তার মোটিভেশনের অভাব, তার সময়ের অভাব? আসলে সে মানে কিসের অভাব? এটার কারণটা কি, যে আগের ওয়েটটা, প্রি প্রেগন্যান্সি ওয়েটে সে কখনোই যেতে পারে না? ওকে, যদি প্ল্যান প্রেগনেন্সি হয়, আপনি প্রেগনেন্সির আগে ওয়েটটাকে আর একটু কমিয়ে নেওয়া ভালো। ও যদি আনপ্ল্যান প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সিতে ডায়েটিশিয়ানের কাছে গেলে কিন্তু ডায়েটারি গাইডলাইন আলাদা, রাইট। এবং বাংলাদেশের জন্য রেকমেন্ডেশন হচ্ছে 8 to 10 কেজি ডিউরিং প্রেগনেন্সি ওয়েট গেইন। সেটা কিসের ওয়েট গেইন? প্লাসেন্টার, ইউটেরাস, ফ্লুইড, বেবি ওয়েট, নট ইয়োর ওয়েট। আমরা কি করি, 25 কেজি, 20 কেজি, 22 কেজি বাড়ি, মায়ের সব চেঞ্জ করে ফেলতে হয়। এই সময় মূলত ফ্যাট সেল যেটা সংখ্যায় বাড়ে, সাইজে পরিবর্তন হয়ে যায়, যার ফলে সে পরবর্তীতে কমালেও আর আগের মতো টোনিংটা আনতে পারে না। তাই টেক কেয়ারটা করতে হয় ডিউরিং প্রেগনেন্সিতে। ওকে, এবার আসেন, প্রেগনেন্সিতে যদি আপনার 8 কেজিস বাড়ে, আপনি কিন্তু খুব বেশি পরিবর্তন যখন ফিল করবেন না, মানসিকভাবে শান্তিতে থাকবেন। বাচ্চাকে খুশি মনে যখন দুধ খাওয়ালেন, ওয়েট আল্লাহ, একটা মা ধরেন যে 22-24 কেজি বেড়ে গেছে, আর ইনকেস যদি তার সিজারিয়ান হয়, হাঁটতেই পারে সেই না। হ্যাঁ কিছু, এবং সে ওই যে অপারেশনের জায়গাটাই তো সে চাপ পড়ে, ঠিক মতো বসতে পারে না, ভালো মতো ক্লিন করতে না পারলে, বা ঠিকঠাক মতো না থাকলে অনেক কিছু হয়। এবং এদিকে বাচ্চা রাত জাগছে, বাচ্চা হওয়ার পর বাচ্চাকে যখন দুধ খাওয়াচ্ছে, নন ডিমান্ড ব্রেস্ট ফিডিং, এটা তো অবশ্যই হক। এটা আল্লাহ প্রদত্ত। যদি আপনার ওয়েটটা কম থাকে, আপনি ভালো থাকবেন। অনেক মা এই সময় রাতের বেলা দুধ খাওয়ানোর ফলে আরো মোটা হয়,
দুধ কম আসলে ডাবল খেয়ে আরো ওয়েট বাড়ে এবং এটাই তো ঘুম হয় না। খাওয়ায় না তো আসলে মেইন কথা হচ্ছে আমরা তো আবার ওইখানেও চলে যাই ফর্মুলা মিল্ক, রাইট। ওখানে আমি কাউকে জাজ করছি না, বাট দ্য থিং ইজ আপনি যদি মানে ব্রেস্ট ফিড করলে কিন্তু ব্রেস্ট ফিডিং এর একটা বেনিফিট আছে যে তাড়াতাড়ি ওয়েটটা লুজ হয়। অবশ্যই। আর প্রেগনেন্সিতে এই যে আমরা ইচ্ছা মতন খাচ্ছি বা সবাই বলছে তুমি ডাবল খাও, তোমার ভিতরে একটা জান আছে তার জন্য তোমার খেতে হবে, তোমার জন্য তোমার খেতে হবে, ডাবল খাও। ডাবল খাওয়ার কিন্তু আসলে দরকার নেই, না। তোমার নিউট্রিয়েন্ট ফুল খাওয়ার খাও। রাইট। আর এই জন্যই জেস্টেশনাল ডায়াবেটিস যেটা হয় তখন কিন্তু আমাদের নিউট্রিশনিস্টের কাছেই দৌড়াতে হয়। হ্যাঁ, এবং প্রেশার হাই হয়ে যায় যখন, তখনও তো আপনার প্রবলেম হয়, এক্ল্যাম্পসিয়া হয়ে যেতে পারে, অনেক প্রবলেম হতে পারে। রাইট। ওকে, সো এখন আরেকটা আসি প্রশ্নতে, সেটা হচ্ছে পুরুষদের একটা বয়সের পর পেট বাড়বেই, ভুঁড়ি হবে, কিন্তু এই ভুঁড়ির সাথে নাকি মানে মেইনলি আমাদের অর্গ্যানসের একটা লিঙ্ক আছে, যেটার জন্য ওদের হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো তো হয়, সাথে ওদের লাইফ এক্সপেক্টেন্সিতেও এফেক্ট করে। সো পেটের ভুঁড়ির সাথে পেটের মানে ছেলেদের পেট বাড়ার সাথে অর্গ্যানসের কি সম্পর্ক? লিভার ফ্যাট, লিভার ফ্যাটি লিভার যখন হয়ে যায় তখন লিভার খুব ঝামেলার মধ্যে পড়ে। এদের ম্যাক্সিমাম এই টেস্ট করলে দেখা যায় ট্রাইগ্লিসারাইড ব্লাডে বেশি, এবং এরা কি হয় ম্যাক্সিমাম ছেলেদের সমস্যা দেখবেন যে মাসেল টাসেল সব দিক থেকে ঠিক আছে, শুধু পেট উঁচু, কারণ তারা হচ্ছে হাঁটার সুযোগ নাই, তারা রাতে এসে ওই যে একসাথে অনেকগুলো খাবার খেয়ে নেয়, এবং তার যখন রুটিন চেক আপ যদি সে না করে সে দেখতে পারবে না তার ট্রাইগ্লিসারাইড বেশি হয়ে গেল কিনা। যখন ট্রাইগ্লিসারাইড বেশি হয়ে যাচ্ছে তার অটোমেটিক ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। ফ্যাটি লিভার, পেট উঁচু হওয়া, এগুলো সব কানেক্টেড, এবং এই জন্যই ছেলেদের হচ্ছে সবচেয়ে বড়, আপনি দেখবেন যে মেয়েদের চেয়ে ছেলেদের ফ্যাটি লিভারের চান্সেসটা বা রুগী আমরা বেশি পাই। তার সাথে যদি স্মোকিং থাকে, অতিরিক্ত চা কফি খাওয়া হয়, ছেলেদের প্রবলেমটা হচ্ছে যেখানে যায় চা অফার করে না করে না খেয়ে ফেলে। মেয়েরা সেদিক থেকে কিছুটা সচেতন থাকে, আর আমাদের মুভমেন্ট গুলো ওরকম হয় না যে যেখানে সেখানে যাবো চা খাবো। তো ওদের অনেকগুলো কজেস আছে, এই সব মিলিয়ে তারা যদি একটু রুটিন চেক আপ করে, বা তারা যদি পেটের ব্যাপারে যখনই দেখবেন যে আপনার প্যান্ট 2 ইঞ্চি বেড়ে গেছে, আপনাকে অবশ্যই হয় ডায়েটিশিয়ানের কাছেও যেতে হবে এবং একজন ডক্টরের কাছে গিয়ে টেস্ট করিয়ে এভালুয়েট করতে হবে আপনার কোন কোন অর্গান ঠিক আছে বা কোনো সমস্যা হয়েছে কিনা। অবশ্যই। সো পেট বাড়ার সাথে আমাদের অর্গানসের অনেক বড় সম্পর্ক, আর এইটা মানে মেইন কথা হচ্ছে এটাকে ইম্পর্টেন্স দিতে হবে। এদেরই ডায়াবেটিস বাড়লেই আসলে আমাদের এটা আমাদের ট্রিগার পয়েন্ট যে আসলে কেন হচ্ছে, এটার কারণটা কি, নিশ্চয়ই আমি কোথাও ভুল করছি, কারণ এটা কোনো ন্যাচারাল জিনিস না যে আমরা বলি যে 40-এর পরে ছেলেদের পেট বাড়বে। হ্যাঁ, এটা কোনো ন্যাচারাল। অনেকে আবার বলে এটা টাকা হয়েছে বেশি, ব্যাপারটা তা না। ওয়েস্টার্ন হিপ রেশিও আপা, যেটা যত বাড়বে তত ডায়াবেটিসের সম্ভাবনা বাড়বে, এটা আরেকটা অর্গানের সাথে রিলেটেড, প্যানক্রিয়াসিস, সো একটু সাবধান হতে হবে। সো ডায়াবেটিস কি মেয়েদের বেশি হয় না ছেলেদের? আসলে দেখতে হবে বাংলাদেশি ডাটা কি বলে এই মোমেন্টে, যেহেতু আমি এটা কমপ্লিট ডাটাটা জানি না যে কত পার্সেন্ট ডায়াবেটিস ফিমেল মেল বেশি, তবে এটা আমার তো মনে হয় এটা একই। আপনি কিরকম পান? আমি একই রকম পাই, কারণ আমি যদি ধরেন যেই অনুপাতে আমি ছেলেদেরকে পাই একই অনুপাতে আমি মেয়েদেরকেও পাই। স্পেশালি জেস্টেশনাল ডায়াবেটিসের পর অনেকের ডায়াবেটিসটা আমরা তো জানতাম চলে যায়, অনেকের রয়ে যায়। আচ্ছা অডিয়েন্স, আপনারা যদি ডায়াবেটিসের রেট বাংলাদেশে কত এবং ছেলেদের বেশি হয় না মেয়েদের বেশি হয়, এই ডেটাটা কিন্তু আপনারাও সার্চ করে কমেন্টে লিখতে পারেন। ক্র্যাশ ডায়েট করার পর মেয়েদের বিয়ের ধরেন কথা হচ্ছে, তখন একটা ক্র্যাশ ডায়েট করে ওয়েটটা লুজ করে, সো দ্যাট ওই যে ওই শাড়িটা বা লেহেঙ্গাটা সুন্দর করে যাতে পরতে পারে। এর সাথে ফার্টিলিটির একটা ইস্যু আছে, যে মেয়েদের এই ক্র্যাশ ডায়েটের কারণে অনেকেই এখন শুনছি যে ফার্টিলিটির ইস্যু, বাচ্চা হচ্ছে না, বাচ্চা কনসিভ করতে সমস্যা হচ্ছে। এটা কি ক্র্যাশ ডায়েটের সাথে সম্পর্ক আছে? আমি যত পেশেন্ট এইটা পাই, ইয়ং যারা আসলেই বলে বিয়ের জন্য, এবং বিয়ের জন্য তারা ইচ্ছা মতো এক্সারসাইজ করা এবং অনেক বেশি ক্র্যাশিং করে, স্পেশালি না খেয়ে থাকা বা কার্ব বন্ধ করে দিয়ে তারা ধরেন কমে। হোয়াট হ্যাপেন্ড আফটার ম্যারেজ, আমাদের বাংলাদেশের দাওয়াত, আপনি যখন এই ধরনের ডায়েট করবেন নেগেটিভ মেটাবলিজম তো হয়, মানে শরীরের মেটাবলিজম স্লো হয়ে যায়। তখন বিয়ের পর যখন আপনি দাওয়াতে যাবেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন, না আপনি করলেন সেই অনুপাতে জিম বা এক্সারসাইজ, না সেইভাবে আপনি ডায়েট করলেন, তখন যদি আপনি বিয়ের আগে 20 কেজি কমান, বিয়ের পর আপনার ওয়েট গেইন হবে 25 কেজি। রেশিওটা এরকম। কারণ আপনার সার্কামস্টেন্সেস, আপনি তো সেটা আর পারছেন না, এটা তো আসলে সোশ্যালি অ্যাকসেপ্ট হবে কি করে? আপনি শ্বশুর বাড়িতে কিছুই খাচ্ছেন না, এটাকে হবে না। প্র্যাকটিক্যাল জিনিস, বাস্তব কথা। তখন যে ওয়েটটা বাড়ে এবং তখন বাড়তে একটু ফ্রাস্ট্রেটিং হয়ে যায়, কমাতেও পারে না, কারণ ওই যে নেগেটিভ
মুড তৈরি করলো বডিতে, আমাদের কাছে আসলেও কিন্তু অনেক হিমশিম খেতে হয় ওয়েট কমাতে। খুব জিম করেছিলেন, খুব এক্সারসাইজ করেছিলেন, ছাড়ার পর দেখা গেছে বাইশেপ ট্রাইসেপ সব সাইজও চেঞ্জ হয়ে গেছে, তো ওটাকে শেপে আনতে তো সময় লাগবে। ইন দি মিন টাইম দে আর প্ল্যানিং ফর বেবি, এবং তখন মোটার জন্য দেখা যাচ্ছে বা পিসিওএস হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে প্রেগনেন্ট হতে চাচ্ছে, পারছে না। নিউট্রিয়েন্ট আমরা যখন প্ল্যান করি প্রেগনেন্সির, ডক্টরাই তো ফলিক অ্যাসিড দেন। ফলিক অ্যাসিড কি একটা নিউট্রিয়েন্ট। জি জি জি। তার মানে অবভিয়াসলি আপনার ফুডের সাথে আপনার যে ডিম্বাণু মানে মেয়েদের বা আপনার যে হেমোগ্লোবিন লেভেল, আপনার অ্যাবর্শনের ওভুলেশনের সব নির্ভর করে। তা আপনি খাওয়া কমিয়েছিলেন, যদি সেটা হয় নিউট্রিশন বেশি কমিয়ে ফেলেছিলেন, ফেস তো করতেই হবে প্রবলেম। থাইরয়েডের সাথে কি কোনো অনেক রিলেশন? অফ কোর্স, থাইরয়েড আলাদা ব্যাপার। থাইরয়েড পিসিওএস যার একসাথে দুটোই আছে সে তো ওয়েট লুজ করতে পারে না। পারে, অবশ্যই পারে, এটার তো গাইডলাইন, অবশ্যই পারবে, ইম্পসিবল না। বিকজ থাইরয়েডের মেডিসিন একজন এন্ডোক্রাইনোলজিস্ট দিবেন, পাশাপাশি তাকে একজন ডায়েটিশিয়ানের আন্ডারে থাকতে হবে। ইটস এ টিম এফোর্ট। মানে আপনি একা একাই যদি চেষ্টা করেন তাহলে এই ক্ষেত্রে সাকসেস কম হবে। জোর করে পারবেন। আমি আমার পেশেন্টদেরকে বলি, দেখো তুমি তো কাপড় না, চিপড়িয়ে শুকায় দেবো, তুমি মানুষ, হিউম্যান, অবশ্যই ধৈর্য থাকতে হবে। নিজে নিজে মাতব্বরি করে কমালে মেবি আপনি হ্যাপি, বাট আসলে আপনার কত দীর্ঘমেয়াদী ক্ষতি করলেন সেটা কিন্তু অনেক পরে এটা বোঝা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন এই পার্টে আমরা আপনার সাথে র্যাপিড ফায়ার রাউন্ডটা করি, যেটা হচ্ছে আমার অডিয়েন্স আপনার জন্য কোয়েশ্চেন দিয়েছে। সো আমি একটা পোল করেছিলাম যে একজন ডায়েটিশিয়ানের কাছে যদি আমরা যাই তাহলে তাকে আমরা কি কি প্রশ্ন করব। সো খুবই সিম্পল কোয়েশ্চেন যা আমাদের অডিয়েন্স থেকেই পাওয়া। আমার প্রথম প্রশ্ন, রাইস নাকি রুটি? পার্সোনালি আপনি কোনটা খান? আমি রাইসও খাই, রুটিও খাই। ওকে। চিট মিল হিসেবে কি খাবেন, বার্গার নাকি বিরিয়ানি? বিরিয়ানি। ওয়াও, কেন? কারণ এটার মধ্যে মানে মাংস থাকবে, আমি মিট লাভার। আচ্ছা। সো আর আমি একদমই বার্গার পছন্দ করি না, লিপস্টিক নষ্ট হয়ে যায়, আর ব্রেডের মধ্যে কিছু স্টাফিং আমার পছন্দ না। ওকে। গরুর মাংস খেয়েও কি ডায়েট করা যায়? অফকোর্স, এবং অনেক ভালো মতো ডায়েট করা যায় যদি সেটার কুকিং প্যাটার্নটা ভালো হয়। ওই ঝোলালা, কষানো, কালা ভুনা এগুলো দিয়ে না, স্টেক, পাতলা চিলি বিফ বা একটু শ্রেডেড বিফ, যেটাতে খুব তেল মশলা নাই, চর্বি নাই, সেটা দিয়ে ডায়েট করা যায়। লিন মিটটা নিয়ে। ওকে। যোগা করে কি ওয়েট লস পসিবল? যোগা টোন করে বডি, অর্গানকে হেল্প করে, নট রিয়েলি সবারই ওয়েট লস হবে। পাশাপাশি ডায়েট করলে অনেকের হয়, কিন্তু যোগা মূলত টোনিং আর অর্গান ফিটনেসের জন্য বেশি পপুলার। ওকে। রাত 12টায় যদি খিদা লাগে তখন কি খাবো? রাত 12টা পর্যন্ত আপনি জাগবেন না। যদি জাগি তাহলে তখন ফ্রিজ খুলে পানি খাবো। ওকে। ডায়েটে মিষ্টি জিনিস না খেলে মাথা ব্যথা করে, কি করব? সাইকোলজি, ব্রাশ করবেন, মিন্ট ফ্লেভারের পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন, ক্রেভিংটা মাউথ থেকে আসে চলে যাবে। ওয়াও, আচ্ছা ঠিক আছে, আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডও ডান। এখন আপা, আপনাকে পেয়ে আমরা অসম্ভব খুশি। আপনার থেকে আজকে এত কিছু জানতে পারলাম, এত সুন্দর সুন্দর টিপস আপনি দিলেন। উই আর জাস্ট গ্রেটফুল। আই এম শিওর আমাদের অডিয়েন্স অনেক পছন্দ করবে আমাদের এই পডকাস্ট এপিসোডটা, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। ওয়েলকাম। আপা, আপনি যদি আমাদের অডিয়েন্সকে কিছু বলতে চান, ধরেন আপনাকে আমি যদি গাইড করি, ইউ ক্যান গিভ দেম 3 টিপস যেটা ওরা আজকে থেকে স্টার্ট করতে পারবে। খুব ছোট করে 3টি কাজ করতে পারেন। সকালে অবশ্যই ব্রেকফাস্টটা খুব ভালো মতো করবেন, আশেপাশে যে খাবারগুলো মৌসুমি বা ঘরের খাবারের উপরে ফোকাস করবেন বেশি, একটু রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবেন। আরেকটা লাস্ট, আমাদের অনেক জেনজি অডিয়েন্স আছে। জেনজি তো আমাদের এখন মানে দে আর দ্য নেক্সট বেস্ট থিং, রাইট? সো জেনজিদের হেলদি থাকার জন্য 3টা টিপস বলেন। আসলে ওদের জেনারেশনটা আমাদের থেকে একটু ভিন্ন হলেও আমি বলবো যে একটা জিনিস কমন, যে পরিবারের সবার সাথে অ্যাটলিস্ট একটা মিল চেষ্টা করবে তোমরা ফ্যামিলির সাথে এনজয় করতে। নাম্বার 2, মা যদি কখনো কোনো কিছু খুব মানে স্বাদ করে বানায় এবং তোমাকে রিকোয়েস্ট করে, এটা তুমি রিফিউজ করবে না, খাবে। আর 3 নাম্বার হচ্ছে তোমার মোবাইল থেকে ফুড পান্ডা বা যেই জায়গাটা থেকে খাবার অর্ডার করো, এটাকে কিছু সময়ের জন্য ডিলিট করে দাও। থ্যাংক ইউ সো মাচ আপা, সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। অনেক দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য আরেকটা এপিসোডে। ইনশাআল্লাহ।